শহরের শাশুড়িমা সারদা মডার্ন জামাকাপড় পরে হলে আসে। তার স্বামী প্রসাদ সোফায় বসে নিজের ল্যাপটপে কিছু কাজ করছিলেন। হ্যাঁ গো, তুমি এখনো কাজ করছো? চলো যাই। কোথায় যেতে হবে সারদা? ভালোই বলেছ। তুমি তো বলেছিলে যে গ্রামের বৌমা অনামিকাকে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। সরি সারদা, এক কাজ করো, আমি একটা মিটিং রেখেছি, তুমি রামকে নিয়ে যাও। আমি জানতাম শেষ মুহূর্তে হাত তুলে নেবে, এতে নতুন কি আছে। তবে রাম গেল কোথায়? ঘরেই হওয়া উচিত, না হলে অফিসে হবে। সে ঘরে তো নেই। তাহলে সে অফিসেই হবে। এমন কি কাজ এলো যে তাকে অফিস যেতে হয়েছে? এখানে এসব কথা চলছিল, আর ওদিকে রমেশ মন্দারপল্লী গ্রামে চাষের জমির মধ্যেখানে অনামিকা যে মাথায় ফুল লাগিয়ে বসেছিল তার সাথে খুব ভালোবেসে কথা বলছিল। বিয়ের 3 মাসের মধ্যেই মা বাবাকে দেখতে যাব বলে তুমি চলে এলে। তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? কেন মনে পড়বে না? সব সময় মনে পড়ে, তাই তো তোমাকে দেখা করতে আসতে বললাম। তাহলে চলো এবার যাই, বাড়ি যেতে হবে যে। সে কথা বলছিলই ততক্ষণে সারদা নিজের ছেলে রমেশের মোবাইল ফোনে ফোন করে। মা, আমি আমার অফিসের কাজে একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করব। 2 মিনিট শোন বাবা, আমি গ্রামের বৌমাকে আনতে যাচ্ছি, তুই যাবি নাকি? না মা, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখানে। তবে তুমি কেন যাচ্ছ? অনামিকাকে ফোন করে বলো না আসতে, সে চলে আসবে। আমার বৌমার বাড়ির লোকেদের সাথে কথা হয়েছে, নিয়ম অনুসারে আনতে যেতে হবে, না হলে ভালো দেখাবে না। তাই তুই কি সঙ্গে যাবি? এরকম হঠাৎ করে বললে কি করে হয়? এক কাজ করো মা, তুমি তোমার গাড়িতে করে যাও, আমি আমার গাড়ি করে চলে আসব। তার আর প্রয়োজন নেই, তোর যদি কাজ আছে কাজ কর, আমি বৌমাকে গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মা, সাবধানে যেও। এরকমটা বলে রমেশ ফোন রাখে, তারপর খুব চিন্তিত হয়ে পড়ে। অনামিকা, মা এদিকে আসছে। আসলে আসতে দাও, এতে তোমার ভয় পাওয়ার কি আছে? আমরা কোনো প্রেমিক প্রেমিকা নাকি? আমরা বিবাহিত দম্পতি। তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে এসছো। কিন্তু আমি তো বলে আসিনি যে আমি তোমার কাছে এসেছি, আমি এমনিই দেখা করার জন্য এসে গেছি। বাড়িতে বলেছিলাম যে অফিসের কাজে আমি 2-4 দিনের জন্য বাইরে যাচ্ছি, সেই সুবাদে তোমার সাথে সময় কাটাতে এসেছি। এবার সব মাটিতে মিশে যাবে। তাহলে এবার তুমি কি করবে? তোমাকে আদর করে জড়িয়ে ধরবো, তোমাকে হামি খাবো, তারপর তোমাকে বাড়ি ছেড়ে আমি শহরে চলে যাব। একথা শুনে অনামিকা লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে ছুটে পালাতে লাগে। রমেশও মুচকি হাসে, তারপর তার পিছু পিছু ছুটতে লাগে। হ্যাঁ গো, মনে হচ্ছে রাম কাজে ব্যস্ত আছে, আমি চলে যাচ্ছি বৌমাকে আনতে। ঠিক আছে সারদা, টেক কেয়ার। একথা বলে সারদা গাড়িতে বসে শহরের থেকে গ্রামের দিকে রওনা দেয়, আর ওদিকে রমেশ গ্রাম থেকে শহরের দিকে রওনা দেয়। প্রায় 2-3 ঘন্টা জার্নি করে শাশুড়িমা সারদা শহর থেকে বৌমা অনামিকার বাড়িতে পৌঁছয়। অনামিকার বাড়িতে অনামিকার মা সুজাতা আর বাবা মুকুন্দ সারদাকে দেখে নমস্কার জানায়। তা দেখে সারদা, হাই ব্রো, হাই বৌদি, কেমন আছেন? এভাবে সে বলছিলই ততক্ষণে অনামিকা এক জগ জল নিয়ে এসে সারদাকে দেয়। এ কি বৌমা, এভাবে জগে করে আমি কি করে জল খাই বলো? মা, এই জলটা খাবার জন্য দিইনি, পা দুটো ধোয়ার জন্য দিয়েছি। এরকম ভাবে বলাতে, এটা খুবই সিলি বৌমা, চলো ভেতরে যাই। এভাবে বলে অনামিকাকে সঙ্গে করে নিয়ে সারদা ভেতরে চলে যায়। ওদিকে মনে মনে সুজাতা ভাবতে লাগে, এসব কিছু সিলি বলে এগুলোকে হালকাই নিলেন তো, এবার দেখুন আমি কি করি। একথা ভেবে সুজাতা বাড়ির ভেতরে ঢোকে। ওদিকে সারদা একটা চেয়ারে বসেছিল আর তার পাশে অনামিকা দাঁড়িয়েছিল। যাও বৌমা, গিয়ে তৈরি হয়ে যাও, আমরা নিজেদের শহরে যাব। কত দিয়ে শহরটা কিনেছেন? হোয়াট ননসেন্স আর ইউ টকিং বৌদি, আমি শহর কি করে কিনতে পারি? এই এক্ষুনি বললেন না আমাদের শহর, তাই আমি জিজ্ঞাসা করলাম। অনামিকা, তোমার মা এরকমই কথা বলেন নাকি? যাও রেডি হয়ে যাও, কারে করে বেরোবো আমরা। এখন কোথায় যাবে বৌদি? শহরের শাশুড়ি গ্রামের বৌমাকে এমনি এমনি নিয়ে যাবে? অনেক কাহিনী আছে, আর
অনেক কাজ এখন বাকি আছে। আপনার যদি কোনো কাজ থাকে অনামিকাকে বলুন, সে তাড়াতাড়ি করে দেবে। অনামিকা করবে না, অনামিকার শাশুড়ি মা মানে আপনি করবেন। আমাকে করতে হবে? আমি কি করব? শুধু একটা নয়, অনেক কাজ করতে হবে। সব নিয়ম কানুন হওয়ার পরে শাশুড়ি বৌমা মুখ ধোবে, তারপর আপনারা যেতে পারেন। বলুন কি কি করতে হবে বেয়ান, আমি চুটকি বাজিয়ে করে দেবো। তাহলে শুনুন, উঠোনে গোবরের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটাকে নিয়ে মোষের কাছে যান। যখন মোষ গোবর দেবে, গোবর মাটিতে না ফেলে সেটাকে ঝুড়িতে ধরতে হবে। সেই গোবর দিয়ে ঘরের সামনে মারুলি দিতে হবে আর গোবরের ঘুঁটে বানাতে হবে। এর আগে তো এরকম নিয়ম কানুন কখনো শুনিনি। আমার মনে হয় এর আগে আপনি কখনো গ্রামে আসেননি বৌদি। হ্যাঁ বেয়ান, বলুন কি করতে হবে, করে দেবো। একথা বলে সুজাতা সারদাকে নিয়ে উঠোনের দিকে যায়। সেখানে সারদা নিজের মাথার ওপরে গোবরের ঝুড়ি রাখে। মডার্ন জামাকাপড় পরে শহরের শাশুড়িমা সারদা মাথায় গোবরের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তা দেখে সুজাতা আর অনামিকা মুচিমুচি খুব হাসে। অনেক হাসা হলো, এবার মোষের কাছে চলো। আর প্রয়োজন নেই মা, উনি জানতে পারলে কিন্তু ঝগড়া হবে। কিচ্ছু হবে না মা, আর জামাই কি করেই বা জানবে? আমরা বলবো এটা আমাদের রীতি রেওয়াজ, ব্যাস হয়ে গেল। না হলে সব কথাই সিলি সিলি বলবে। এভাবে বলে সুজাতা সারদাকে নিয়ে রাস্তার দিকে যায়। রাস্তায় একটি মোষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তাকে সারদা দেখে। এটাই মোষ, তাই তো? হ্যাঁ বৌদি, গিয়ে গোবর নিয়ে আসুন। এভাবে বলাতে সারদা গোবর আনার জন্য মোষটির কাছে যায়। মোষটি সারদাকে মডার্ন ড্রেসে দেখে জোরে জোরে চিৎকার করে সেখান থেকে ছুটে পালাতে লাগে। মোষটির পেছনে পেছনে সারদাও ছুটতে লাগে। ইতিমধ্যে একটি পাথরে হুচুট খেয়ে সারদা মাটিতে পড়ে যায়। এমন পড়ে যে সোজা মুখটা গিয়ে গোবরে ঢুকে যায়। সেই অবস্থায় উঠে সারদা মোষটিকে বলে, দেখো সোনা, তুমি যদি গুড মর্নিং বলতে বলো গুড মর্নিং বলবো, গুড নাইট বলো গুড নাইট বলবো, বিরিয়ানি খেতে চাইলে তাও খাওয়াবো, শুধু একটু গোবর দিয়ে দাও, না হলে যে আমি আমার গ্রামের বৌমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। এভাবে সে বিনতি করে। মোষটিরও খুব খারাপ লাগে। সারদার কাছে সে ফিরে আসে। মোষটি সারদার কাছে আসাতেই সঙ্গে সঙ্গে ঝুড়ি নিয়ে গিয়ে তার পেছনে সে দাঁড়ায়। মোষটি গোবর দেয়। সারদা সেই গোবরে ভরা ঝুড়িটা মাথায় করে নিয়ে সুজাতার কাছে ফিরে যায়। বেয়ান, আমি গোবর নিয়ে এসেছি, এবার বলো আর কি করতে হবে? আর কিচ্ছু করতে হবে না মা, যা করার অনেক হয়েছে, এবার গিয়ে স্নান করে নিন। এভাবে বলাতে সারদা সেখান থেকে চলে যায়। রমেশ ততক্ষণে নিজের বাড়ি ফিরে আসে। প্রসাদ তখনও নিজের ল্যাপটপে কাজ করছিলেন। রমেশ এমন ভাব করে যেন সে কিছু জানেই না, আর বলে, মা, খুব মাথা ব্যথা হচ্ছে, একটা স্ট্রং চা বানিয়ে দাও তো। বাবা রমেশ, অনেক অভিনয় হলো। তোমার শহরের মা নিজের গ্রামের বৌমাকে আনতে গেছে, সে তোমাকে ফোন করে জানিয়েছিল, সে কথা আমি জানি। ও, অ্যাকচুয়ালি বাবা, এই কথাটা আমি ভুলেই গেছিলাম। তবে রাম, আমাদের গ্রামের বৌমা কেমন আছে? ভালো আছে বাবা, এখনো অবধি। এভাবে কিছু একটা বলতে বলতে সে থেমে যায়। তারপর খুব অবাক হয়ে প্রসাদের দিকে সে তাকিয়ে থাকে। বাবা, আমি সব কিছু তো ভালো করে ম্যানেজ করেছিলাম, তারপর তুমি এই ব্যাপারটা কি করে জানতে পারলে যে আমি গ্রামের বোমার সাথে দেখা করতে গেছি? আমি তোমার বাবা, এবার যাও। একথা শুনে রমেশ মনে মনে মুচিমুচি হাসে, তারপর উঠে সেখান থেকে চলে যায়। পরের দিন সারদা অনামিকা তৈরি হয়ে যায়। সুজাতা কাঁদতে কাঁদতে সারদার হাত দুটি ধরে নেয়। বৌদি, অনামিকা কিছুই জানে না, আমরা তার খেয়াল রাখবো। যদি ভুলবশত কিছু হয়ে যায় তাহলে ওকে ক্ষমা করে দিও বৌদি। এই সব কিছু তো আপনি আগেই বলেছিলেন যখন আমাদের বাড়ি পাঠিয়েছিলেন, আবার কেন বলছেন? হ্যাঁ, মায়ের মন তাই। আমি বুঝতে পারছি, এবার আমাদের বেরোতে হবে। কথা বলে সারদা এসে কারে বসে। অনামিকা নিজের মা বাবাকে প্রণাম করে তারপর কারে এসে বসে। সারদা কার চালিয়ে বৌমা অনামিকাকে সঙ্গে করে নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই নিজের বাড়ি পৌঁছে যায়। গ্রামের বৌমা নিজের শহরের শ্বশুরবাড়িতে ফিরে এসছে দেখে সবাই খুব আনন্দিত হয়। আর গ্রামের বৌমা অনামিকা শহরে এসে শহরের শাশুড়িমা যেমনটা তাকে করতে বলে সে তেমনটাই করতে লাগে। এই ছিল আজকের গল্প।
নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার। এগ নুডলসের ঠেলাটা যখন বড়লক্ষ্মী পরিষ্কার করছিল, ঠিক সেই সময় হাসতে হাসতে তার স্বামী মনোজ সেখানে আসে। বড়লক্ষ্মী, বড়লক্ষ্মী, গ্রাম থেকে আমার বাবা ফোন করেছিলেন। কিন্তু তার স্ত্রী ভীষণভাবে বিরক্ত হয়ে ঠেলাটা পরিষ্কার করতে করতে জিজ্ঞাসা করে, তাহলে কত টাকা পাঠাতে উনি বললেন এখন? টাকার কথা বলেননি উনি, গ্রামে আসতে বলছেন। এখন কেন ডাকছেন? না কোনো মেলা, না কোনো উৎসব, আর না কোনো বিয়ে বাড়ি। বড়লক্ষ্মীর এরকম ট্যারা কথা শুনে মনোজের যেন সব আনন্দ হাওয়ায় উড়ে যায়। শুনেই তার মুখ হাঁড়ি হয়ে যায়। যখন সে যেতে লাগে, তাকে যেতে দেখে বড়লক্ষ্মী বলে, হ্যাঁ গো, কি হলো বাবা, এভাবে আমাদের ডাকছেন, তারপর পুরো কথাটা তুমি বললে না, চলে যাচ্ছ। তুমি জানো আদেও যে ব্যাপারটা কি? আমার বলার আগেই তো তুমি সব ভেবে বসো, তাহলে আমার আর বলার কি প্রয়োজন? অনেক ঠাট্টা হলো, এবার তুমি বলো তো, উনি আমাদেরকে গ্রামে কেন ডাকছেন? উনি বললেন ভীষণ বৃষ্টির কারণে পুকুর নদী সব ভরে গেছে, চাষবাস হচ্ছে না, লোকেরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, আর ভীষণভাবে এগ নুডলসের ব্যবসা এখানে হচ্ছে। এ কথা কেন বলছো? এতে আর বলার কি আছে, আমরা গ্রামে যাব। গ্রামে আমাদের ঠিক করে চলছিল না বলে শহরে এসেছিলাম। এখানে এসে ঠেলা গাড়িতে করে আমরা এগ নুডলস বিক্রি করছি। এটাই ঠিক সময়। গ্রামের চাষের জমিতে আমরা সোনা উপজ করব আর বড়লোক হব। চলো না লক্ষ্মী। সে আমারও থাকার তো ইচ্ছে নেই, কিন্তু এই এগ নুডলসের ঠেলাটার কি করব? আমাদের প্রতিবেশী অনামিকাদেরকে জিজ্ঞাসা করে দেখি, হয়তো কিনে নেবে। আচ্ছা, আমি গিয়ে জিজ্ঞাসা করছি, তুমি জামা কাপড় প্যাক করো। একথা বলে হাতের জামা কাপড় ছুঁড়ে ফেলে বড়লক্ষ্মী প্রতিবেশী অনামিকার বাড়িতে যায় জিজ্ঞাসা করার জন্য। অনামিকা, বোন অনামিকা, ঘরে আছো নাকি? এভাবে ডাকাতে সে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। এসে দেখে প্রতিবেশী বড়লক্ষ্মী দাঁড়িয়ে আছে। কি চাই দিদি তোমার? নুন লাগবে না ডাল লাগবে? যা চাই নিয়ে নাও। মা তো বাড়িতে নেই, ওনার একটু বাড়ি ফিরতে দেরি হবে। নুন ডাল এসব লাগবে না অনামিকা। আহা, তাহলে তেল লাগবে বুঝি? কি তেল চাই তোমার? খাবার তেল না জ্বালাবার তেল? বোন, আমি কি বলছি একবার শোনো তো। বলো দিদি। গ্রামে গিয়ে অনেক দিন হয়ে গেছে, তাই আমরা গ্রামে যাচ্ছি। তাহলে তোমার কি টাকা চাই? সে কিছু চাই না, আমরা গ্রামে যাচ্ছি। আমাদের এগ নুডলসের থালাটা এখানেই আছে। বলছিলাম তোমাদের কি এটা চাই? আমাদের তো লাগবে না, কিন্তু যদি কারোর লাগে তাহলে বিক্রি করে সেই টাকাটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। অনামিকার এভাবে বলাতে বড়লক্ষ্মী আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে নিজের বাড়ি চলে যায়। আর যেখানে এগ নুডলসের থালাটা রাখা ছিল, সেখান থেকে থালাটা ঠিলতে ঠিলতে অনামিকার বাড়িতে এনে রেখে দেয়। অনামিকা, এই থালাটার প্রয়োজন হলে রেখে নিও, তারপর টাকা হলে পাঠিও। আমরা যখন এখানে এসেছিলাম, তোমরা তোমাদের পরিবার আমাদের অনেক সাহায্য করেছিলে। সে এরকমটা বলছিলই, ততক্ষণে সারদা যে বাইরে গেছিল সে ফিরে আসে। এসে বড়লক্ষ্মীকে দেখতে পায়। কি হে লক্ষ্মী, আজ কি নিতে এসেছো? আজ নিতে আসেননি মা, উনি দিতে এসেছেন। এতদিন শুধু নিয়ে যেতে আসতে, আজকে দিতে এসেছো, তার মানে? এগ নুডলসের ঠেলাটা আমি দিতে এসছিলাম। আমরা গ্রামে যাচ্ছি, শ্বশুরমশাই ডেকে পাঠিয়েছেন। এখন আর এই এগ নুডলসের ঠেলাটার কোনো কাজ নেই তো, তাই। লোহার পুরনো জিনিসটা বিক্রি করার জন্য আমার বাড়িতে রেখে যাচ্ছ, তাই তো? আপনার সাথে কথা বলাটাই বেকার, আমি আসি, নমস্কার। বড়লক্ষ্মী সেখান থেকে চলে যায়। সারদা আর অনামিকা বাড়ির ভেতরে চলে আসে। দিন এভাবেই কাটে। তারপর শীতকাল নামে। যেহেতু বাবা ছেলে রোজগার করত, তাই তাদের খুব একটা কঠিন সময় ছিল না। বাচ্চাদের দেখাশোনা করে তাদের স্কুলের ফিস ভরে স্বচ্ছন্দেই তাদের জীবন কাটছিল। তারপর একদিন ব্যাংক থেকে একজন অফিসার তাদের বাড়িতে আসে। রমেশ বাড়িতে আছে? না, উনি তো অফিসে গেছেন। তবে আপনি কে? ম্যাডাম, আমি ব্যাংক থেকে এসেছি। রমেশ নিজের বন্ধু কিশোরের বাড়ির লোনের জন্য সিওরিটি একটা সাইন করেছিল, হয়তো আপনার মনে থাকবে। হ্যাঁ স্যার, কিশোর দাদা এসেছিলেন আর উনি কাগজে সাইন করেছিলেন। তাহলে এখন কি হলো? এখন কিশোরের অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 মাস ধরে আমরা খুঁজছি, আর জানি না সে এখন কোথায় আছে। মানে? এবার যেহেতু সিওরিটির জন্য রমেশ সাইন করেছিল, তাই তাকেই টাকা দিতে হবে। একথা শুনে অনামিকা আশ্চর্য হয়ে শুধু তাকিয়ে থাকে। রমেশ যে বাড়ি ফিরে আসবে তাকে সব কথা খুলে বলো।
আর পরিস্থিতি যাই হোক না কেন তাকে বলো আমার সাথে এসে যেন দেখা করে। তা না হলে ব্যাংকে খুব সিরিয়াস অ্যাকশন নিতে হবে, আর তারপর তোমাদের উপরে খুব বিপদ নামবে। ঠিক আছে স্যার। এই হলো আমার ভিজিটিং কার্ড। একথা বলে ব্যাংকের অফিসার অনামিকাকে নিজের ভিজিটিং কার্ডটা দেয়। অনামিকাও সে ভিজিটিং কার্ডটা নিয়ে নেয়। সেখান থেকে অফিসার চলে যায়। তারপর অনামিকা ঘরের ভেতরে আসে, এসে সারদাকে পুরো ব্যাপারটা খুলে বলে। কথা শুনে সারদা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে কি, কবে লোন নিল, আর এই ব্যাংকের অফিসার আমাদের ঘরে কেন আসছে? মা, আপনি চিন্তা করবেন না, উনি বাড়ি ফিরলে ওনাকে সব কথা খুলে বলবো। কালকেই উনি একবার ব্যাংকের অফিসারের সাথে দেখা করবেন। একথা বলে সারদা গিয়ে চুপচাপ সোফায় বসে পড়ে। অনামিকা রান্নাঘরের দিকে চলে যায়। তারপর রাত্রিবেলাতে নিজেদের বেডরুমে, তোমাকে একটা কথা বলার ছিল। ব্যাংকের অফিসার বাড়িতে এসেছিল? তার মানে ওনারা তোমাকে ফোন করেছিল? করেছিল অনামিকা, কিন্তু আমি জানতাম না কিশোর এরকমটা করবে। এবার কি হবে গো? রমেশ সিওরিটিতে সাইন করেছিল, যদি তুমি টাকা না দাও এবার তোমার উপরে লিগ্যাল অ্যাকশন হবে। আমি আছি তো অনামিকা, তুমি চিন্তা করো না, লিগ্যাল অ্যাকশন আমি হতে দেব না। তুমি গিয়ে বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়ো, আমার এখন ঘুম আসছে না। রমেশের কথা মতো অনামিকা সেখান থেকে হরিশ আর ভাবনার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। রমেশ জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থেকে বেশ অনেকক্ষণ চিন্তা করে। সেই রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন রমেশ একজন প্রাইভেট ব্যাংক ম্যানেজারের কেবিনে গিয়ে বসে। সত্যি কথা বলছি রমেশ, সে যাই ব্যাপারটা হোক না কেন, কিন্তু টাকা তো তোমাকেই শোধ করতে হবে, না হলে চিটিং কেসের নামে তোমাকে জেলে যেতে হবে। তোমার ছেলেপুলে আছে, পরিবার আছে, যদি চাও তাহলে একটু সময় নিয়ে ভাবতে পারো। তার এরকম কথা শুনে এসি ক্যাবিনের মধ্যে বসেও রমেশের খুব ঘাম হতে লাগে। সে কিছু না বলে উঠে বাড়ি চলে যায়। ওদিকে সারদা আর অনামিকা ব্যাংকে কি হলো সেটা জানার জন্য খুবই উৎসাহিত ছিল। ওখানে কি হলো বাবা? কি আর হবে মা, আমাদেরকে টাকা দিতে বলছে, আর যদি না দিই তাহলে তারা আমাকে জেলে পুরে দেবে। রমেশের মুখে কথা শোনার পরে সারদা আর অনামিকার চোখে জল চলে আসে। অনামিকা সেখানে কাউকে কিছু না বলে চুপচাপ ভেতরে চলে আসে। ঠিক সেই সময় অনামিকা এগ নুডলসের ঠেলাটা দেখতে পায়। অনামিকার মাথায় একটা বুদ্ধি আসে। তারপর আবার হলে ফিরে এসে, হ্যাঁ গো, ও মা, ব্যাংকের লোকেরা তো আমাদেরকে বলেছে না কিছু সময় দেবে। হ্যাঁ অনামিকা, আমরা তাহলে একটা ভালো সেন্টার জায়গা দেখে সেখানে এগ নুডলস বিক্রি করতে পারি। বৌমার বুদ্ধিটা ভালোই লেগেছে। এমনিতেও এখন শীতকালে লোকেরা গরম গরম খাবার খেতে পছন্দ করে। একটা ভালো সেন্টার দেখে যদি আমরা বিক্রি করি তাহলে ব্যবসা ভালো চলবে, আর সেখান থেকে যা টাকা হবে তা দিয়ে আমরা রমেশের রক্ষা করতে পারবো। এরকম ভাবে বলাতে অনামিকা বেশি দেরি না করে তাড়াতাড়ি ওই ঠেলার কাছে যায়। তারপর ঠেলাটাকে ভালো করে পরিষ্কার করে। তারপর একদিন সে যায় একটা ভালো সেন্টার দেখতে, এবং তার সাথে সাথে সে এগ নুডলসের সব সামগ্রী কিনে আনে, আর ওই ঠেলার মধ্যে সে গরম গরম এগ নুডলস বানাতে লাগে। আসুন বাবু আসুন, এই চরম শীতের মধ্যে এখানে গরম গরম এগ নুডলস তৈরি হচ্ছে। ডবল প্যাক 70 টাকা, ফ্যামিলি প্যাক 100 টাকা। একবার খেলে বারবার খেতে চাইবেন। শীতকালে গরম গরম এগ নুডলস খেয়ে যান। এভাবে সবাইকে ডাকে অনামিকা। শীতকালে যাত্রীদের যদি অফিস যাওয়ার পথে কিছু গরম গরম খেতে ইচ্ছে হয়, তারা অনামিকার ঠেলায় এসে এগ নুডলস খেয়ে যেতে লাগে। নুডলস প্রিয় লোকেরা অনামিকার ঠেলার কাছে ভিড় লাগিয়ে দেয়, আর পরিবারের জন্য ফ্যামিলি প্যাক নিয়ে যায়। ধীরে ধীরে এগ নুডলসের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে। অনামিকা ভালোই টাকা রোজগার করে। সেই টাকা সঞ্চয় করে সে ব্যাংকে নিয়ে গিয়ে নিজেদের ধার শোধ করে। এভাবে অনামিকা এগ নুডলসের ব্যবসা করে ব্যাংকের সব ঋণ ধার শোধ করে আর নিজের স্বামীকে জেল যাওয়ার থেকে বাঁচিয়ে নেয়। খুব কম সময়ের মধ্যে আপনারা ধার শোধ করেছেন, তাই ঘরের কাগজপত্র আপনারা নিয়ে যেতে পারেন। কিন্তু যখন কিশোর আসবে আপনি কি বলবেন স্যার? ব্যাংকের লোন শোধ না করে তুমি পালিয়েছিলে, সে সব টাকা রমেশ এক এক করে শোধ করেছে, তাই এখন থেকে ওই বাড়ির মালিক রমেশ, এ কথাই আমরা বলবো তাকে। এভাবে বলাতে সারদা, প্রসাদ, রমেশ, অনামিকা সকলেই ভীষণ খুশি হয়। তারপর অফিসার সেখান থেকে চলে যান। বৌমা, কঠিন সময়ে এই এগ নুডলসের ব্যবসা করে তুমি ধার শোধ করলে, তারপর এই বাড়িটাও কিনে ফেললে। এই সব কিছু
আমাদের সকলের কঠিন পরিশ্রম মা, এভাবে সে বলে। আর তখন থেকে অনামিকা নিজের এগ নুডলসের ব্যবসা চালাতে থাকে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।